সেই বীজ চারাগাছ হতে এখন ভালোবাসার গাছে রূপ নিয়েছে, কিন্তু এখন সঠিক সময় না। মেয়েটা কষ্টে আছে, তার উচিত ওকে জান প্রাণ দ্বারা সাহায্য করা, কিন্তু কিভাবে? আসান তিজার ঠিক উল্টো দিকে টেবিলে মুখ লুকিয়ে বসে আছে আর্দ্র, নুবা এবং প্রণতা। যখন থেকে এসেছে ওদেরকে চুপ করে বসে থাকতে দেখেছে। এমন নিস্তব্ধ পরিবেশে বোরিংনেস কাজ করছে নুভার মাঝে। এই পর্যন্ত ডজন খানেক বার হাই তুলেছে সে, কিন্তু আর্দ্র এবং প্রণতা মনোযোগ সহকারে ওদেরকে আড়ালে পর্যবেক্ষণ করছে। নীরবতা নির্বিচ্ছিন্ন করে নুভা বলে উঠল, উফ, আমার তো ভালো লাগতেছে না। ওগো ওগো মধ্যে এমন কাওয়া সাইলেন্স। আর কতক্ষণ থাকবো? এই আশ্বান না চুপ কইরা বইসা আসতে কেন? ওই কি বইসা থাকার লেগে এখানে আইছে? আর থুরথুরিটাই ফ্লোরে কি দেখতেছে বুঝলাম না। প্রণতা তর্জনী উঁচিয়ে নুভার কণ্ঠ রোধ করলো, ধীর গলায় বলল, আর একটু ধৈর্য ধর, দেখে তো মনে হচ্ছে কেউ কিছু বলেনি এখনো। আর্দ্র নড়ে চড়ে বসে সন্তর্পণে বলল, তোদের কি মনে হয় আসান প্রপোজ করতে এসেছে? তাও আবার এমন সাদামাটা ভাবে? জানি না তো আর্দ্রতা, একটু পরেই আসল তথ্য বেরিয়ে পড়বে। এখন শুধু অপেক্ষার পালা। নুভা, তুই প্লিজ চুপচাপ। পাশে তাকাতেই প্রণতার কথা আটকে গেল। বড় বড় চোখ করে আর্দের পানে তাকাতে সে বলল, এতক্ষণ ট্রেলার দেখে সহ্য হয়নি, তাই সোজা পিকচার রিলিজ ডেট জানতে চলে গেছে। চট করে সামনে তাকালো প্রণতা। ততক্ষণে নুভা চেয়ার টেনে আসান তিজার মাঝে বসে পড়েছে। চোখের পলক ফেলতেই নুভার মুখোমুখি চেয়ারে বসলো আর্দ্র। আসান ভাই বোনের পানে চেয়ে রইল। এরা হুটহাট কোত্থেকে আবিষ্কার হয় আল্লাহই মালুম। আসান ঘাড় ফিরিয়ে তাকিয়ে প্রণতাকে দেখে তার উদ্দেশ্যে বলল, তুই কিসের অপেক্ষায় আছিস? প্রণতা কাচুমাচু করতে করতে এগিয়ে এসে নুভা তিজার মাঝে থাকা চেয়ারে বসলো। আর্দ্র পায়ের উপর পা তুলে গম্ভীর মুখে শুধায়। ঘটনা কি? তিজা চোখ তুলে এক নজর সবার দিকে তাকালো। আসান ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, একটা প্রবলেম হয়েছে। তিজার আর্জেন্ট টিউশনের প্রয়োজন। অবাকের রেস্টেনে কথাটা প্রণতা বলে উঠল। টিউশনি? আর্দ্র নুভা একে অপরকে দেখে আসানের পানে তাকালো। ওদের তীক্ষ্ণ দৃষ্টি থেকে একে একে সব খুলে বলল আসান। পুরো কাহিনী শুনিয়ে নুভার চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। সে কিছুটা হলেও ধরতে পারছে তিজার পরিস্থিতি। নিজেও এর চেয়ে কম কিছু ফেস করছে না। নিজের আব্বু আম্মুর কাছে তার কোনো মূল্য নেই। তাদের পৃথিবীটা জুড়ে শুধু টাকা পয়সা, ধন দৌলত, ব্যবসা এবং সাফল্যতা। দুজনের রিস্তার একমাত্র চিহ্নে যে অস্তিত্ব আছে সেটা বোধহয় তারা এখনও উপলব্ধি করতে পারেনি। অথচ দীর্ঘ 20 বছর পেরিয়ে গেছে নুভার জন্মের। আর্দ্র নুভার রাগটা আঁচ করতে পেরে ওয়েটারকে বলে খাবার অর্ডার করলো। আর্দ্র আসান দুজনের কাছেই টিউশনি আছে, তবে সেগুলো সময়কাল সন্ধ্যার পর। আর তিজাকে আসরের আজান দেওয়ার পরপরই বাড়িতে থাকতে হয়, নাহলে আরেক তুলকালাম বাঁধায় তার সৎমা। সবার ভাবনার মাঝে হুট করে প্রণতা বলে উঠল, টিউশনি? আমার কাছে স্টুডেন্ট আছে, আর হয়তো সেই দিনের বেলায় পড়বে। ওয়েট, কথা বলে দেখি। প্রণতা ফোনে কল বসিয়ে উঠে গেল। তিজা চাতক পাখির ন্যায় একরাশ আশা নিয়ে তাকিয়ে রইল সেদিকে। এর মাঝে ওয়েটার খাবার নিয়ে এসে পড়ল। আর্দ্র নুভার রাগ ভাগাতে ওকে চিজ বার্গার তুলে দিল। নুভা এক নজর আর্দের পানে চেয়ে বড় এক কামড় বসালো বার্গারে। তিজাকে খাবার বাড়িয়ে কোল্ড কফিতে শিপ বসালো আর্দ্র। আসান টেনশনে একের পর এক ফ্রেঞ্চ ফ্রাই গপাগপ মুখে ঠুসছে। কিছুক্ষণ বাদে গোমরা মুখ করে ফিরে এলো প্রণতা। চেয়ার টেনে মাথা নত করে বসলো সে। তিজা ফাঁকা ঢোক গিলে বলল, কাজ হয়নি তাই না? জানতাম হবে না। বছরের এই সময় কেই বা নিবে টিউশনি? আমার অন্য কোনো উপায় বের করতে হবে। তবুও থ্যাঙ্কস প্রণতা, সাহায্য করার জন্য। আমি কি একবার বলেছি কাজ হয়নি? চকিত তাকালো তিজা। প্রণতা আর চোখে তাকিয়ে আছে। আসানও বেশ উৎসাহিত হয়ে তাকিয়ে আছে। তিজা আমতা আমতা করে বলল, মানে? ফিক করে হেসে দিল প্রণতা। আর্দের ঠোঁটের কোণে মুচকি হাসি। তিজা চোখ ঘুরিয়ে দেখতেই নজর আটকে গেল। আসান ঠোঁট চেপে হাসি থামানোর চেষ্টায় আছে। নুভা গ্লাসের কোল্ড ড্রিঙ্কস শেষ করে মুখে শব্দ উচ্চারণ করে বলল, প্রাণক কি একবারও বলেছে সে পারেনি? সে কি নিজেকে ব্যর্থ প্রমাণ করতে চেয়েছে? নুভার কথার ধরন শুনে শব্দ করে হেসে উঠল আর্দ্র প্রণতা। তিজা কিছুটা দ্বিধায় পড়ে গেল। এই হাসির অর্থ সে জানে না। আসান বলল, ছাত্রী হয়তো বাসায় অপেক্ষায় আছে। তিজা, খেয়ে দে, প্রণতাকে নিয়ে বেরো। হাই হানি। প্রণতার কণ্ঠ মাঝপথে থেমে গেল।
আনসের আধ ঘুমন্ত ভাব কেটে গেছে প্রণতাকে দেখে। পাশেই ভ্রুকুচকে তাকিয়ে আছে তিজা। এমনই প্রকট হলো অনু এবং তার মা মধু। মধু মিষ্টি এসে বলল, এসেছো প্রণতা? এসো, ভেতরে এসো। আনস, দরজাটা ছেড়ে দাঁড়া। আনস দরজা ছেড়ে ভেতরে চলে গেল। প্রণতা আর তিজাকে ড্রয়িং রুমে বসিয়ে বাহারি নাস্তার আইটেমে টি টেবিল পূর্ণ করলেন মধু। প্রণতা বারবার বাধা দিলেও তিনি থামলেন না। ওদেরকে জোর করে খাইয়ে তারপর আসল কথায় আসলেন। প্রণতা শান্ত কণ্ঠে বলল, পুরো কাহিনী তো শুনলে। তোমার বিকেলের দিকে পড়ানোর জন্য টিচার দরকার ছিল, আমি নিয়ে এলাম। ওর 3 বছরের টিউশনের এক্সপিরিয়েন্স আছে। অনু আর তিজা কিছুটা সেম ন্যাচারেরই, নম্র ভদ্র, চুপচাপ যাকে বলে। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, কি বলো তুমি? মধু চায়ের কাপ টেবিলে রেখে বলল, আমার আপত্তি নেই গো। পেঁয়াজকে আমার পছন্দ হয়েছে। অনু, তোর চলবে? অনু ভদ্রভাবে মাথা নাড়ালো। তার মুখে হাসি দেখে বোঝা যাচ্ছে বেশ খুশি হয়েছে। বেতন ঠিক করার কথা উঠতেই প্রণতা স্পেস দিয়ে অনুকে নিয়ে চলে গেল। তিজা বার কয়েক থাকতে বললেও সে শোনেনি। অনু রুমের বারান্দায় এসে দাঁড়ালো প্রণতা। পাশে এসে অনুও দাঁড়ায়। মেয়েটা এইবার 9-এ উঠেছে। অপরিচিতদের সামনে শান্ত হলেও বাস্তবে বেশ চঞ্চল সে। তিজাও তো এমনই। প্রথম সাক্ষাৎ হলো ওয়াশরুমে। মেয়েটাকে দেখলে মনে হতো সে ভয়ে আছে, তবে থাকারই কথা। প্রথম দিন সেও নুভাকে মারামারি করতে দেখেছে। সেই সাংঘাতিক ঘটনা স্বচক্ষে দেখলে যে কোনো সুস্থ মানুষ নুভাকে ভয় পাবে। আর নুভার সাথে থাকার সূত্রে তিজা তাকেও ভয় পেত। কত বছর পর বন্ধুর সংখ্যা 2 হতে 3 হয়েছে জানা নেই, অথচ পরিবর্তনটা সুন্দর। ভাবনার মাঝে হঠাৎ অনু আবদার জুড়ে দিল। সে মিহি সুরে বলল, প্রণদী, আমার মনটা ভীষণ ভালো। এই মুড জমজমাট করার জন্য একটা কিছু গাও না। এখন প্রণতা ভ্রুকুচকে তাকায়। অনু ঠোঁট উল্টে ওপর নিচে আবদক মাথা নাড়ায়। কেন যেন অনুর মাঝে নুভার এক ঝলক দেখতে পেল প্রণতা। নুভাও আবদার জুড়ে এভাবে ঠোঁট উল্টায়, তবে শুধু তার কাছে। অনুর পানে চেয়ে থাকতেই দৃশ্যপটে নুভার সঙ্গে কাটানো ছোটবেলার স্মৃতি ভেসে উঠল। মেয়েটা কি একা একা থাকতো? সে একাকিত্ব হতে কি সুন্দরভাবে ওদের বন্ধুত্ব হলো। সেই বন্ধুত্বে কখনো ফাটল ধরল না। চোখের পলকে একত্রে কাটিয়ে ফেল এতগুলো বছর। প্রণতা ঠোঁট প্রসারিত করে সম্মতিসূচক হাসল। মৃদু নিঃশ্বাস নিয়ে শূন্যে তাকিয়ে গাইল সে, হাওয়া কেন আজ হয়েছে মাতাল, কানে কানে বলে আছে যত সুখ ভরে দেব আজ তোরই আঁচলে। মন যেন আজ মেলেছে ডানা, উড়ছে আকাশে, আমি বদলে গেছি এক পলকে। মধু এবং অনু হতে বিদায় নিয়ে তিজাকে নিয়ে লিফটে চলল প্রণতা। বাড়িতে নুভা আসান অপেক্ষা করছে। লিফটের দরজা বন্ধ হতেই দৌড়ে ভাইয়ের কক্ষে প্রবেশ করে অনু। আনস আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। অনু বলল, দা ভাই, কথা দিয়েছো আসার সময় ফুচকা নিয়ে আসবে, কথা যাতে ভঙ্গ না হয়। হবে না, ফোন দে। অনু কামিজের আড়াল হতে ফোন বের করে আনসের হাতে দিল। আনস ফোন নিয়ে বেরিয়ে গেল বাড়ির বাইরে। সিঁড়ি ভেঙে নিচে নামতেই জানালা দিয়ে দেখলো পাশের বিল্ডিংয়ে ঢুকছে প্রণতা আর তিজা। আনস ফোনের ভয়েস অন করলো। প্রণতার গাওয়া গান ভেসে এলো কর্ণকুহরে। আপাতত চালাকির জোরে কণ্ঠটুকু জোগাড় করেছে। কুরবানির হাটের সম্মুখে বড়সড় সাইজের একটা ট্রাক দাঁড় করানো। সেটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নুভা। ট্রাকটা গরু নিয়ে যাওয়ার জন্যই আনা হয়েছে। ঘুমাচ্ছিল বলে নুভাকে রেখেই রিয়াজ আর্দ্র আসানকে নিয়ে গরু কিনতে চলে এসেছেন। তবে নুভাও কম যায় না। সে আর্দের বাইক ছুটিয়ে চলে এসেছে হাটে। ট্রাক ড্রাইভার নুভার উদ্দেশ্যে কোমল কণ্ঠে বললেন, নুভার ওনাকে একটা টিস্যু বাড়িয়ে দিয়ে বলল, আমি ভেতরেই বসেছিলাম, তারপর বড় আব্বু কল করে বলল সে আসতেছে আমায় নিতে, এর জন্য বের হলাম। ড্রাইভার টিস্যু নিতে না চাইলে নুভা জোর করে ওনার হাতে টিস্যু ধরিয়ে দিল। হঠাৎ নিচের নামে অন্য কারো কণ্ঠের ডাক কানে এলো। নুভা সজাগ দৃষ্টিতে এদিক ওদিক তাকালো। ওই তো শ্যামবনের একটা ছেলে হাত নাড়াচ্ছে। এই বান্ধা আবার কে? কোত্থেকে উড়ে এসে হাজির হলো? নুভা ভ্রু কুচকায়। সাথে বিশাল আকৃতির একটা কালো গরু নিয়ে এগিয়ে আসছে ডজনখানিক ছেলে। নুভার মুখোমুখি দাঁড়িয়ে ছেলেটা হাসি মুখে জিজ্ঞাসা করলো, কেমন আছো নুভা? নুভা কপালে অসংখ্য ভাঁজ ফেলে বলল, এতক্ষণ এক্সাইটেড ছিলাম, এখন কিউরিয়াস আছি। কে তুই কে? প্রশ্নটা শুনে বেশ অবাক হলো ছেলেটা। মুখে প্রকাশ না করলেও তার চোখের মনি দেখে ব্যাপারটা ধরতে পেরেছে নুভা। ছেলেটা ঢোক গিলে গলা ভিজিয়ে বলল, আমায় চিনতে পারোনি?
আমি শুভ। একই ডিপার্টমেন্টের, একই ক্লাসে তো আমরা। সেদিন যে তোমায় এসে লিখে পাঠালাম, আমি সেই। মাথায় খানিকটা জোর দিতেই চোখ দুটো ছোট ছোট করে তাকায় নুভা। শুভ মুচকি হাসলো, এটা ভেবে যে নুভা হয়তো এইবার তাকে চিনতে পেরেছে। তবে তার আশায় নিরাশাজনক বার্তা প্রেরণ করলো নুভা। ঠিক মনে নাই তুই কে, বাট যেহেতু আমরা ক্লাসমেট, আবার তুই এসেও দিয়েছিলি, তো আমায় তুই করে বলবি। তুমি ডাক আমার ভাল লাগে না, বোঝাতে পেরেছি? সৌজন্যতামূলক মুচকি হাসলো শুভ। চারপাশে চোখ বুলিয়ে নুভাকে ফের বলল, তুমি, তুই হাটে কি করছিস? হাটে মানুষ কি করতে আসে? নুভা সন্ধিয়ার নজরে তাকালো। শুভ ভরকে গেল, তবে নিজেকে সামলে নিয়ে বলল, কুরবানির পশু কিনতে। আমিও তাই করতে এসেছি। এই কালু, তোর? শুভ মৃদু মাথা চাকালো। নুভা এগিয়ে এসে গৌটার মাথায় হাত বুলিয়ে দিল। পরম আবেশে ডাগর ডাগর চোখ দুটো বন্ধ করলো গৌটা। শুভ এক নজরে তাকিয়ে আছে নুভার দিকে। মেয়েটা বাইরে থেকে কাঠ হলেও ভেতরে ভীষণ নম্র। নুভা সম্পূর্ণ ঘুরে শুভকে বলল, টেনে হিচড়ে নিয়ে যাস না, যত্নে রাখিস। কয়েক কদম পিছিয়ে বিদায় জানালো নুভা। রিয়াজকে দেখতে পেয়ে এগিয়ে গেল সে। শুভ রিয়াজকে দেখেই চিনতে পারল উনি আরদের বাবা। কিন্তু নুভার সাথে ওনার কি কাজ? রিয়াজ নুভাকে সঙ্গে নিয়ে ফের হাটে প্রবেশ করলেন। কিছুক্ষণ হেঁটে যেতেই এক কোণে একটা লাল মহিষের সাথে আর্দ আসানকে দেখে অকারণে খুব হাসি পেল নুভার। নিজেকে যথাসম্ভব সামলে রিয়াজের উদ্দেশ্যে নুভা বলল, বড় আব্বু, এখানে মহিষ কয়টা বলো তো? নুভার কণ্ঠ শুনে রিয়াজ ওর কথার আসল অর্থ বুঝলেন। তিনিও মজার ছলে বললেন, তিনটেই, তবে ভিন্ন প্রজাতির। অস্ত্র বাঁকিয়ে হাসল নুভা। হুট করে আর্থ নজর আটকে গেল নুভার পানে। ঢিলে ঢালা নীল টপস জিন্স, গলায় কালো স্কার্ফ, অর্থাৎ সবসময়ের মতো লুক। অথচ আর্দের চোখে এই যেন এক আলাদা নুভা, যেন প্রতিদিন নতুন করে জন্ম নেয় সে। আসানের চেঁচানোর সুরে ধ্যান ভাঙল আর্দের। আসান ঠু নাচিয়ে নুভার উদ্দেশ্যে বলল, তোকে না বাড়িতে রেখে এলাম, এসেছিস যখন গাড়িতে থাকতি, এখানে এমন সংরূপে দাঁড়িয়ে আছিস কেন? তোদের টেস্ট সম্পর্কে আমার ধারণা আছে রে ভাই, বাট অ্যাটলিস্ট মহিষটা তো দেখে শুনে ভালো কিনতে হবে, তাই না? ফিক করে হেসে উঠলেন রিয়াজ। প্রথমত জমজমাট হাটে ছোট বোনকে শাসাতে গিয়ে নিজের অপমান হলো। তার উপর নিজের বাবা শুদ্ধ হাসতে এই কাহিনীতে। বাদবাকি সম্মানটুকু পাঞ্চার হওয়ার সুযোগ দিল না আসান। সদ্য কেনা মহিষ কিছু লোকজনের সাহায্যের সাথে করে হাট ছাড়ল সে। পর্যায়ক্রমে আরেকটা মহিষ কিনে সেটাকে নিয়ে ট্রাকের উদ্দেশ্যে গেলেন রিয়াজ। এইবার পালা নুভার জন্য ছাগল কেনার। প্রতি বছর নুভার পছন্দের একটা ছাগলও কেনা হয়। আর ধোয়ার নুভা ঘুরে ফিরে হাটে ছাগল খুঁজতে লাগলো। এক প্রকার চিরুনি তল্লাশি বললেও ভুল হবে না। প্রতিটি ছাগল নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নুভা। আর্দ্র বিক্রেতার কাছে ছাগলের ব্যাপারে তথ্য বের করছে। সমস্যা এখানেও, যে ছাগল আর্দ্র পছন্দ করে সেটা নুভার মন মতন হয় না, আবার যেটা নুভার পছন্দ হয় সেটা আর্দ্রের ভালো লাগে না। অন্যদিকে বাপ বেটা দুই মহিষ নিয়ে ফিরে গেছে বাড়িতে। ভিড়ের মধ্যে নুভাকে আগলে দ্রুততার সহিত পা চালিয়ে আর্দ্র বলল, এভাবে চলতে থাকলে এই বছর আর ছাগল কেনা হবে না, ভেড়া নিবি? আমি ছাগলই নিব, তুই দরকার পড়লে বিয়ে করে নে ভেড়াকে। 2 খান মহিষ কিনা হয়ে গেল, কিন্তু তোর নাক ছিটকানির জন্য ছাগল কেনা হলো না। এটা হাটওয়ালাগো ব্যর্থতা, ওরা আমার মতো কাস্টমার হাত ছাড়া করছে। কিন্তু তুই চাইলেই তো আমায় ছাগল দিতে পারিস। আর্দ্র পাশ ফিরে তাকায় নুভার পানে। নুভা একটা শয়তানি হাসি দিয়ে বলল, আল্লাহর নামে তোকেই কুরবান করে দেব। ভালো হবে না হাদ্রসন। ক্ষিপ্ত হলেও নুভার মুখে নিজের পুরো নাম শুনে মোমের ন্যায় গলে গেল আর্দ্র। ধক করে উঠল হৃদয়। আর্দ্রের হতভম্ব মার্কা মুখভঙ্গি দেখে প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো নুভা। শান্ত কণ্ঠে বলল, কি হলো? অশান্ত মনকে সামলে আর্দ্র বলল, কই কিছু না তো। আর্দ্রের মতিগতি দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল নুভার। আর্দ্র মুগ্ধ দৃষ্টিতে একধারে তাকিয়ে আছে। হাতের বন্ধন দৃঢ় করে তার উড়নচণ্ডীকে আগলে ফের হাঁটতে লাগলো। ওদের অজান্তেই দূর হতে ক্যামেরা দ্বারা ওদের ছবি তুলে নিল এক লোক। মাস্কের আড়ালে তার বিদঘুটে হাসিটা আড়াল হয়ে গেল। আকাশে মস্ত বড় শুভ্র থালার ন্যায় চাঁদ উঠেছে। মসজিদের মাইকে এলাকা বাসিন্দাদের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানানো হয়েছে। 8-10টা বাড়ির মতো ওরহান ভিলায়ও মেহেদি দিতে বসেছে নারীরা। নাজিন ওরহানের করার নির্দেশ, ঈদে অবশ্যই বাড়ির মেয়েদের হাতে মেহেন্দি রাঙা থাকতে হবে। তবে নুভার বেলায় জোর খাটান না তিনি। সন্ধ্যার মাঝে সংসারের যাবতীয় কাজ শেষ করে শাশুড়ির হাতে মেহেন্দি লাগাতে বসেছে পায়েল। লিভিং রুমের অন্য দিকটাই ইলিয়াস ওরহান এবং রিয়াজ কালকের সকল আয়োজনে পরিকল্পনা করছেন।
তখন ফোন হাতে লিভিং রুমে প্রবেশ করলো আর্দ্র। স্ক্রিন হতে ঝের মনোযোগ সরিয়ে আশেপাশে চোখ বুলালো সে। এখন তো এখানে থাকার কথা, কোথায় নুভা? আর্দের অস্থির নজর দেখে উপেক্ষা করলেন পায়েল। মা হলেও সে আর্দের ব্যাপারে নাক গলাতে যাচ্ছেন না। বিষয়টা আর্দের নির্দেশনা মোতাবেক তিনি পালন করেন। অবশ্য আশান আর নুভা সব কাজ তারই করে দিতে হয়। আবার দাদা দাদি ভুলেও নাতি নাতনিদের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না। শত হলেও তারাই তো শিখিয়েছেন নিজের প্রাইভেসি কিভাবে রক্ষা করতে হয়। আর্দ্র গলা উঁচিয়ে বলে, নুভ কই? নোভা মেবি রুমে। রিয়াজ মুখ খুলেন, তবে কথা সম্পূর্ণ করার প্রয়োজন পড়ল না। দ্রুত পায়ে বেরিয়ে পড়ল আর্দ্র। ছেলে যাওয়ার পানে চেয়ে রইলেন রিয়াজ। আর্দের মাঝে কি চলে আজ করা কষ্টকর। সদ্য বেক করা কেক ওভেন হতে বের করে ঘ্রাণ নিল নুভা। আশানের লোভাতুর নজরে তাকিয়ে আছে কেকের পানে। নুভা ওর চাহনি খেয়াল করতেই ধমকে ওঠে, এই গাধার বাচ্চা ছাগল, এভাবে তাকিয়ে থাকলে কি কেক ডেকোরেট করা হয়ে যাবে? জলদি ক্রিমগুলো এগিয়ে দে। আশার সদ্বিদ ফিরে জিনিসগুলো এগিয়ে দিল ডেকোরেট করার জন্য। নুভা ধৈর্য সহকারে সযত্নে ক্রিম দ্বারা কাজ শুরু করলো, কিন্তু সেই সবুর বেশিক্ষণ টিকল না। আশানের দিকে তাকিয়ে বাসখাই কণ্ঠে বলল, তুই না বললি কোন কেকের ডিজাইন আছে? এখন সেটা আমায় না দেখিয়ে হাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? হুইত তেরি কি ভুলেই গেছি। বিয়ের দিন কবুল বলতেও ভুলে যাস? আশান দাঁত কেলিয়ে ফোন হাতে নিল। ইউটিউব ঘেটে একটা ভিডিও প্লে করে নুভার দিকে এগিয়ে দিল। নুভা স্ক্রিনে তাকিয়ে দেখলো ছোট একটা জিলাপির প্যাচ গোল গোল ঘুরছে। মুখ থেকে বিরক্তিসূচক চা শব্দ বের করলো নুভা। আশান চট করে বলল, জানিস নেটওয়ার্ক লোড গেছে কেন? কেন? নুভা ভ্রুকুচকে তাকিয়ে আছে। আশান ঠোঁট প্রসারিত করে হেসে বলল, ইতালিয়ান ডিজাইন, বিদেশ থেকে আসছে তো তাই দেরি হচ্ছে। বলে আশান এমনভাবে হাসতে লাগলো যেন বছরের সেরা জোকসটা বলেছে সে। এবার সত্যিকারে সহ্যের বাঁধ ভেঙে গেল নুভার। হঠাৎ হাসির মাঝে নুভাকে দেখে চুপসে গেল আশান। সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো আর্দ্র। বাবার ঘরে পা রাখতেই ঠুসঠাস ধ্বনিতে পরপর 3টে শব্দ ভেসে এলো তার কর্ণকুহরে। কিচেন হতে বেরিয়ে এলো আশান। 2 হাতে মাথার তালু ধরে চোখ মুখ কুঁচকে আছে সে। অকারণে ওর গায়ে হাত তোলে না নুভা। নির্ঘাত নুভাকে রাগিয়েছে। আশান পাশ কাটিয়ে চলে যেতেই আর্দ্র ধীর পায়ে এগিয়ে উকি দিল কিচেনের ভেতরে। বেশ মনোযোগ দিয়ে কেক সাজাচ্ছে নুভা। যাকে একটা লেবু কাটতে দেওয়া হয়নি সে আজ কেক বানাচ্ছে। বিষয়টা খটকা লাগলো আর্দের। সে এগিয়ে এসে নুভার পাশে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে শুধায়, এটা কেন বানাচ্ছিস? নুভা কেকে টপিং সাজিয়ে বলল, হঠাৎ খেতে মন চাইলো। আর্দ্র প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বলল, কষ্ট করে বানানোর কি দরকার ছিল? আমায় বললেই পারতি, কিনে আনতাম। চটে গেল নুভা। ভয়ঙ্কর রেগে গিয়ে ফুঁসতে ফুঁসতে বলল, তোর সাহস কি করে হয় এসব বলার? তুই বলিস মাথায় গোবর ভর্তি আমার। আবে, তোর মাথায় কোন সোনার খনি রাখা যার ভারে তুই শব্দ ভাণ্ডারের ঝুড়ি মাথা থেকে বের করে টয়লেটে ফ্লাশ করেছিস? একে তো এত কষ্ট করে কেকটা বানিয়েছে, কই একটু প্রশংসা করবি তা না, তুই বাহির থেকে কিনে আনার কথা বলছিস মূর্খ। নুভাকে রেগে যেতে দেখে ভীষণ তৃপ্তিবোধ হলো আর্দের, তবে প্রকাশ্যে আনলো না। আরও খ্যাপাতে চোখ মুখ শক্ত করে আর্দ্র বলল, চুপ যা, বেশি কথা বললে তোর কেক চটকে ফেলবো একদম। নুভাকে ক্রিমের টিউবটা রেখে কুর্তির স্লিভস কনুই অবধি ভাঁজ করতে করতে বলল, একবার হাত লাগিয়ে দেখ, কলিজা টেনে ছিঁড়ে ফেলবো। কত কষ্ট করে কেকটা বানিয়েছি আর তুই কিনা এসেছিস চটকে দিতে? এত বড় দুঃসাহস! নুভ, তুই স্লিভস তুলছিস কেন? আমি তো ফান করছিলাম। চেঁচিয়ে উঠে ঢোকিল আর্দ্র। নুভা হাতা ঠিক করে ঘাড় কাত করতেই করট করে শব্দ হলো। এই হাতে এখন 1-2 ঘা বসিয়ে দিলে ব্যথায় ওষুধ দিতে হবে। আর্দ্র সতর্ক ভঙ্গিতে বলল, খবরদার নুভ, আজ চাঁদ রাত, কিল ঘুষি লাথি চড় থাপ্পড় কিচ্ছু ইউজ করবি না। নুভা ধীরে ধীরে এগোচ্ছে। আর্দ্র 1 পা 2 পা করে পিছিয়ে যাচ্ছে। আজ রক্ষে নেই। নুভা ছাড় দেবে না। তাড়াতাড়ি কিছু ভাবতে হবে, নয়তো আঘাত পাওয়া স্থানে মালিশ মাখার শক্তি অবধি থাকবে না। পেঁচাতে পেঁচাতে কেবিনেটে ঘেঁষে ঠেকল আর্দ্র। নুভা খানিকটা দূরত্বে থেমে গেল। পোষ করে শ্বাস সাথে ঠাস করে ডান হাত পাশ হতে বিকট শব্দ হলো। আর্দ্র চোখ মেলে দেখলো ক্যাবিনেটের ওপরের দ্বারে পা ঠেকিয়ে রেখেছে নুভা। প্রায় আর্ধে চোয়াল সমান পা উঠিয়েছে।
আর্দ্র চোখ বন্ধ করলো। আল্লাহ জানে কোন বাংলা কুত্তার কামড়কে এই মেয়েকে তাইকোয়ান্দো শিখিয়েছিল। নিজেকে ধিক্কার জানাচ্ছে আর্দ্র। গত বছর আজকের দিনে তুই বাস স্ট্যান্ডের পাশে নতুন বেকারি থেকে একটা কেক এনেছিলি। তোকে না জিজ্ঞেস করেই আমি খেয়ে ফেলেছিলাম সেটা। আর তুই রাগ করে টানা 3 ঘন্টা কথা বলিসনি আমার সাথে। হাতে টাকা সময় দুটো থাকলেও আমার নিজে বানাতে মন চাইছে, এর জন্য কেকটা তোর জন্য বানিয়েছি। নুভা পা নামিয়ে ফের কেকের সামনে গিয়ে দাঁড়ালো। আদ্য স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে নুভার দিকে। এই গরমে এইসব ভেজাল মার্কা কাজ করতে সে ঘেমে গেছে মেয়েটা। বিন্দুবিত ঘাম ছড়িয়ে আছে পুরো মুখশ্রী জুড়ে। সেই কেকের কাহিনীটা ভুলেনি আদ্য। তার জন্য নুভার হাত কেটে গিয়েছিল সেদিন, তাই ওর মন ভালো করতে কিছু কিনতে বেরিয়েছিল আদ্য। কেকটা তো নুভার জন্য এনেছিল, শুধু চেয়েছিল ওকে পাশে বসিয়ে সে নিজে খাইয়ে দেবে। তবে নুভা সেই ব্যান্ডেজ করা হাতে কেক খাওয়াই রেগে গিয়েছিল আদ্য। মনোযোগ দিয়ে এখনও কেকটা ডেকোরেট করছে নুভা। দেখতেও ঠিক সেই কেকেরটাই মতোই। নুভা কেকের ওপর ক্রিম দিয়ে নাম লিখতে যাবে, তার পূর্বেই গলার নিচে বলিষ্ঠ একটা হাত জড়িয়ে হ্যাচকা টান দিল। শক্ত কিছুর সাথে গিয়ে ঠেকল নুভার পিঠ। দু হাতে জড়িয়ে পেছনে হতে নুভার মাথায় কপাল ঠেকালো আর্দ্র। সবসময় বেশি করে ফেলি না উড়নচণ্ডী, চেষ্টা করব কষ্ট না দিয়ে তোকে বিরক্ত করতে। ফিক করে হাসলো নুভা। না চাইতো এই ছেলের জন্য নিজের গম্ভীর খোলস ছেড়ে বেরিয়ে আসতে হয়। নুভা নিজের মাথার উপর ঠেকানো আর্দ্রের মাথায় হাত রেখে বলল, অনেক চিনি মিশিয়েছি, খাবি এই অস্বাস্থ্যকর কেকটা? তুই কলিজা ছিঁড়ে ফেলবি, না খাই কিভাবে? খিলখিল করে হেসে উঠল নুভা। মন বাঁধানো হাস্যধ্বনি কর্ণগোচর হতেই পরম আবেশের সহিত চোখ বন্ধ করলো আর্দ্র। নুভার অজান্তেই ওর মাথায় অজস্র ছোট ছোট চুমু বসিয়ে দিল সে। কলিং বেলের শব্দে দৌড়ে গিয়ে দরজা খুলে দিলেন পার্বতী। নুভাকে দেখিয়ে চেঁচিয়ে উঠলেন তিনি। প্রণতা ড্রয়িং রুমে টিভি দেখছিল। হঠাৎ মায়ের চিৎকার শুনে হকচকিয়ে গেল সে। তবে মাথা কাজ করতেই সে ফের বসে পড়ল সোফায়। এদিকে চোখের কোণে হতে কাজল নিয়ে নুভার কানের পিঠে ছুঁয়ে দিলেন পার্বতী। শাড়ির আঁচল মুখে চেপে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, চোখের পলকেই বড় হয়ে গেলি তোরা। 2 দিন বাদে বাড়ি খাঁ খাঁ করবে তোদের ছাড়া। আজীবন তোদের কাছে রাখার আবদার করবেই বা কে? কেন মেয়ে হয়েই জন্ম নিলি রে? ঈদের সকালে এলাম, কই একটু কোলাকুলি করবা? তা না, তুমি ইমোশনাল ডায়লগ ছাড়ছো। মেনে নিতে পারলাম না পারু। যাই হোক, ধরো এই পুটলিটা, তোমার হাতের তাজা মাটন কারি খাবো। পার্বতীকে দুটো পলি ব্যাগ ধরিয়ে নুভার ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। রান্নাঘরে এসে কণ্ঠে আহ্লাদি সুর টেনে পার্বতী বললেন, প্রকৃতির এক টুকরো আভা উড়ে এসেছে আমার কুঠিরে। যেতে পারবে কি সে খন্না মনে প্রণয়ের কলি ফুটিয়ে? প্রণতাকে গোমরা মুখে বসে থাকতে দেখে অবাক হয় নুভা। খটকা লাগলো তার। প্রতিবার ঈদের দিন তো সে বেশ সেজেগুজে থাকে। প্রণতার গায়ে কুচকে থাকা টি শার্ট আর প্লাজো, তার মানে ঘুম থেকে উঠে পোশাক পাল্টায়নি সে। কিছু কি হয়েছে? এমন অগোছালো হয়ে আছে সে? নুভা আগ বাড়িয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে জান? মুখটা সিনচানের মতো বাকিয়ে রেখেছো কেন? ঈদ মোবারক বলবে না? প্রণতা আর চোখে নুভার পানে চাইল। তেমনই নজর আটকে গেল তার। স্কারলেট রঙা গ্রাউন্ড পরেছে নুভা, ওড়না গলায় পেঁচিয়ে পেছনে ফেলে দেওয়া, মাথার উপরিভাগের দুপাশে ফ্রেঞ্চ বেন করে পেছনে চুল খোলা, 2 কানের লতি খালি রেখে ওপরের ফোরে বড়সড় সাদা পাথরের টপ দুটো চকচক করছে। মুখে কৃত্রিম মেকআপের ছিটে ফোটা নেই। এই পোশাক, কানের টপ আর চুল বাঁধতে যে কত কর্কট পুড়িয়েছে সেই হিসেবে পায়েল বাদে কেউ দিতে পারবেন না। প্রণতা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। বলা হয় কোনো সুন্দরী মেয়ে তার চেয়ে অধিক সুন্দরী কাউকে সহ্য করতে পারে না। তবে এত বছর কোনো মেয়েকে নুভার রূপ দেখে হিংসা করতে দেখেনি প্রণতা। মায়ের গলার স্বরে ধ্যান ভাঙল মেয়েটার। পার্বতী নুভার হাতে এক বাটি গোলাপ জামুন ধরিয়ে বললেন, আর বলিস না মা, খিজে কাণ্ড ঘটাচ্ছে তোর এই পাজি বান্ধবী। বা মেয়ে কেউ আমার কথা কানে তোলে না। একবার তুই বোঝা ওকে, ছেলেটা ভালো, আমার তো বেশ পছন্দ হয়েছে। নুভা বড় একটা গোলাপ জামুন একবার মুখে পুরে থম ধরে বসে আছে। প্রণতা তাড়াতাড়ি ওর পিঠে হাত বুলাতে লাগলো। নুভাকে স্বাভাবিক করে পানি পান করিয়ে প্রণতা মাকে বলল, এসব কি করছো মা? একে তো আমার পিপি লো করে ফেলেছো, এখন আবার ওকে হার্ট অ্যাটাক করে ফোন দিয়ে আটুনি তো। পার্বতী ছিছি করলেন। তবে তিনি বলার পূর্বে নুভা তীক্ষ্ণ নজরে তাকিয়ে জিজ্ঞেস করলেন, দেবাকে মেরে ফেলবে নাকি? এই বয়সে তুমি বিয়ের পিড়িতে বসবে পারো?
প্রণতা দীর্ঘশ্বাস ছেড়ে ফের সোফায় বসলো। সে ধরেই নিয়েছিল নুভা একেবারে বুঝবে না, তাই হলো বটে। পার্বতী 2 হাত জোর গলায় করে বললেন, হে ঈশ্বর, কি যাতা বলছে এই অবুঝ যুবতী। আমি কেন বিয়ে করতে যাব? প্রণতার জন্য সম্বন্ধ এসেছে। এই যে পাশের বিল্ডিংয়ে মধুর ছেলেটা আছে না, পাত্র হিসেবে ছেলেটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। এতটাই যখন ভালো লেগেছে তাহলে আরেকটা মেয়ে দত্তক নিয়ে তার সাথে বিয়ে দিয়ে দাও। আমি এখন বিয়ে শাদী করবো না। এসব নিয়ে আমার সামনে কথা তুলবে না বলে দিচ্ছি। ধূপধাপ পা ফেলে রুমে গিয়ে ঠাস করে দরজা আটকে দিল প্রণতা। মৃদু কেঁপে উঠলেন পার্বতী। মেয়ে তার কখনো উচ্চস্বরে কথা অবধি বলেনি। সেই মেয়ে আজ তার সিদ্ধান্তে প্রতিবাদ জানাচ্ছে। হাঁসফাঁস করছে তার হৃদয়। এখন উপায় হচ্ছে নুভা। গোটা পৃথিবীতে একমাত্র সেই পারবে প্রণতাকে রাজি করাতে। কিন্তু বিয়ের ব্যাপারে তো নুভাও আগ্রহী না। সে যদি বেঁকে বসে। পার্বতী নুভার পানে চাইলেন। বিষম সামলে নিতে খুব হিমশিম খেতে হয়েছে মেয়েটাকে। চোখ মুখ লাল হয়ে গেছে তার। এইবার গোলাপ জামুনে এক কামড় বসে নুভা শান্ত কণ্ঠে বলল, হানির ছেলেকে তুমি চেনো কয়দিন গো পারো? তোমার ছেলেটাকে যতই ভালো লাগুক, ছেলেটা তোমার মেয়েকে যতই ভালোবাসুক, কিছু যায় আসে না। ইউ ক্যান্ট ম্যারি এ গাই ইউ জাস্ট ম্যাট। প্রথম দেখায় পছন্দ হওয়াকে প্রাধান্য দেওয়া উচিত না। প্রাণকে সময় সুযোগ দাও। ছেলেটা সম্পর্কে আরো জানুক, বাকিটা না হয় আমি এগিয়ে দেব, কথা দিলাম। পার্বতী যেন আশার আলো খুঁজে পেলেন। নুভার পাশ ঘেঁষে বসে ওর গালে মাথায় আদুরে ভঙ্গিতে হাত বুলিয়ে দিয়ে বললেন, মা, শুধু তুই পারবি প্রণতাকে বোঝাতে? সময় যত মন চায় নিক, ওরা দুজনা একে অপরকে চিনুক বুঝুক, আপত্তি নেই আমার। তবে উত্তর যাতে হ্যাঁই হয়, এতটুকু চেষ্টা করবি। ওদেরটা জানি না, তবে তুমি যে হানির সাথে ভাবটা একটা দৃঢ় সম্পর্কের রূপান্তর করতে চাইছো তা আমি বুঝতে পেরেছি। তুমি কিন্তু গীত গেয়েও হানিকে ইমপ্রেস করতে পারো। কোন গীত? উৎফুল্ল নয়নে তাকালেন পার্বতী। টি টেবিলের ওপর কাচের বাটিটা রেখে নুভা উঠে দাঁড়ালো। মুখের মিষ্টান্ন গিলে জোরে নিঃশ্বাস নিল সে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোতেই তেজ শব্দে আপনা আপনি কানে হাত চলে গেল প্রণতার। আওয়াজ যেন আরও বৃদ্ধি পেল। চোখ মুখ কুঁচকে কানে হাত চেপে দরজা খুলল প্রণতা। সম্মুখে দৃশ্য দেখতে হা হয়ে গেল সে। স্টিলের থালায় চামচ দ্বারা সুর তুলে গান ধরল নুভা। Hey you, listen to me, you will be my বিয়ান। জানো তুমি, তোমার বড় ছেলের সঙ্গে কনের আমার বিয়ে দিব। ভাবতে থাকি রাত জেগে, দুজনেই পাশাপাশি বাসা বাড়িতে থাকি। শুভ কার্যে দেরি কিসে? ও মধু, ও মধু, আমার বর বাবু তোমার বৌমা। ও মধু, ও মধু, শর্তে রাজি থাকলে পণ্ডিত ডাকো, দিন তারিখ ঠিক করো, আত্মীয়দের লিস্ট বানাও, পাড়াপড়শি ভুলে যেও না, সেন্টার ভেন্যু বুক করো, শপিং টপিং সেরে ফেলো, হানিমুনের কথা ভেবো না। নুভা থালা চামচ ধরা 2 হাত দুদিকে বাড়িয়ে শাহরুখ খানের সিগনেচার পোজ দিল। হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খাচ্ছেন পার্বতী। এত সুন্দর রিলিকের এমন দশা করবে জানলে কখনো নুভাকে গাইতে দিতেন না তিনি। তবে এই রিলিকটা মন্দ লাগেনি। প্রণতা চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। এমন জঘন্য রিলিকে গীত করার অপরাধে নুভার কণ্ঠনালী কেটে ফেলতে মন চাইছে তার। আজ ঈদ বলেই তো ছাড় দিল প্রণতার। বলিষ্ঠ হাতে থাপড় খেয়ে দূরে ছিটকে গিয়ে পড়ল শুভ। তবে এতে ক্ষান্ত হলো না সম্মুখে থাকা ব্যক্তি। আশেপাশে ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আরও কয়েকটি ছেলে। টেনে হিঁচড়ে শুভকে ফের সেই ব্যক্তির সামনে হাজির করলো দানব আকৃতি 2জন মানব। শুভ মাথা নত করে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটের কোণে হতে সরু ধারায় রক্ত গড়িয়ে পড়ছে। ব্যক্তিটি গম্ভীর কণ্ঠে শুধালো, তোকে জোর করেছে কাছে ঘেঁষতে? কথা বলার অনুমতি নিয়েছিস? শুভ পুনরায় নাবরোধক উত্তর জানাতেই ওর ঘাড় চেপে ধরল ব্যক্তিটা। ব্যথায় চিৎকার করার জোরটুকু নেই, তবুও কাঁপা কাঁপা গলায় বহু কষ্টে শুভ বলল, এবার মতো মাফ করে। কথা শেষ হওয়ার পূর্বে শুভর গলায় পা চেপে ধরে ব্যক্তিটি। একটু নিঃশ্বাস নিতে ছটফট করতে লাগলো শুভ। তার আপ্রাণ চেষ্টা চালানোর মাঝে একটা ছেলে এসে হাজির হলো। সে ঘটনাক্রম উপেক্ষা করে শ্রদ্ধার সহিত ব্যক্তিকে সালাম জানিয়ে শান্ত কণ্ঠে বলল, দুঃখিত ভাই,
ইটস ইমার্জেন্সি। শুভর গলা হতে পা নামিয়ে শটাং হয়ে দাঁড়ায় ব্যক্তিটি। ছেলেটাকে সে জোর গলায় বলল, খাতির যত্নে কমতি হলে তোর হায়াত কমবে। কিঞ্চিত থেমে আশেপাশে তাকিয়ে ফের বলল,